ভালো কোশ্চেন, খুবই টাফ কোশ্চেনটা, একটু টাফ শুরুতেই বলবো। অনেক কিছু মাথায় রাখতে হবে এটার জন্য, অনেক কিছু শিখবেও তোমরা এই ক্লাসটা করার পর, তো মন দিয়ে দেখো কি বলতে চেয়েছে। বলছে একটা সলিউশন আছে, ইলেকট্রোলাইজ করছো, কতক্ষণ ইলেকট্রোলাইজ করছো? যতক্ষণ না পিএইচ 2 হচ্ছে ততক্ষণ ইলেকট্রোলাইজ করছো। পিএইচ 2 মানেটা কি? মানে মাইনাস লগ, যেটা আমরা করে থাকি না, মাইনাস লগ এইচ প্লাস, এটা 2। তাহলে লগ এইচ প্লাসের যে কনসেন্ট্রেশন সেটা 10⁻²। ইট মিনস মাইনাস লগ এইচ প্লাসের কনসেন্ট্রেশন 10, একটু ভুল হলো, একটু ভুল বললাম। তো লগ এইচ প্লাসের যে কনসেন্ট্রেশন সেটা -2, এইচ প্লাসের যে কনসেন্ট্রেশন, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে, এইচ প্লাসের যে কনসেন্ট্রেশন, এগুলো সব থার্ড ব্র্যাকেট, নট ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট লিখতে, থার্ড ব্র্যাকেট দিয়ে লেখার পর এইচ প্লাসের যে কনসেন্ট্রেশন 10⁻²। কনসেন্ট্রেশন ইউনিট কি? মোলস পার লিটার, মানে 1 লিটারের ভেতরে 10⁻² মোল থাকা উচিত, কিন্তু রয়েছে কত? 100 ml। তাহলে 100 ml সলিউশনে পিএইচ 2 কতটার মানে কি? 1 লিটার, ইট মিনস 10⁻³ মোল ইন 1000 ml। সো এটাই যখন 100 ml হবে, ইউনিটারি মেথডে বোঝা যাচ্ছে এটার কনসেন্ট্রেশন হবে 10⁻³ মোল। ক্লিয়ার? তো এতটা এইচ প্লাস এক্সেস হয়ে গেছে আফটার ইলেকট্রোলাইসিস। তাহলে ইলেকট্রোলাইসিস হওয়ার সময় এমন কি হয়েছিল যে এটা এক্সেস হয়ে গেল? বোঝো, ইলেকট্রোলাইসিস হওয়ার সময় যে কপার 2+গুলো ছিল, এগুলো সবাই দুটো করে ইলেকট্রন নিয়ে সিইউ হয়ে প্রেসিপিটেটেড হয়েছে। এর সাথে সাথে যে OH মাইনাস আয়নগুলো ছিল, ব্যালেন্স করে দেখা যেতে পারে দুটো OH মাইনাস আয়ন কী করবে? H2 অ্যান্ড O2 হয়ে যাবে, H2 হবে অ্যান্ড O2 হবে, প্লাস দুটো ইলেকট্রন ও বাইরে ছাড়বে। এইভাবে হবে না, এইভাবে হয় না, কারণ H2 এই OH মাইনাসের কীভাবে ডিসোসিয়েশন হয় তেমন আমরা সেটা রাইট হ্যান্ড সাইডে দেখবো। এইভাবে এটা হয় না। দেখো, OH মাইনাস থেকে যেটা বাইরে বেরিয়ে আসে সেটা অবশ্যই O2, তার সাথে ওয়াটার বেরিয়ে আসে। তো ব্যালেন্সিংয়ের জন্য আমি যদি বলি দুটো OH নিয়েছিলাম, তাহলে আমার এখানে হাফ O2 বেরিয়ে আসবে, আর সাথে দুটো ইলেকট্রন বেরিয়ে আসবে। তাহলে কি বোঝা গেল? একটা সিইউ থেকে দুটো ইলেকট্রন দরকার, একটা সিইউ ডিপোজিশনের জন্য দুটো ইলেকট্রন দরকার, সেই দুটো ইলেকট্রন কে দিচ্ছে? দুটো OH মাইনাস। তাহলে দুটো OH মাইনাস পার কপার ডিপোজিশনের জন্য দরকার, দুটো OH মাইনাস জেনারেট হচ্ছে, এবং সেই দুটো OH মাইনাস আবার অক্সিজেন গ্যাসও দিয়ে দিচ্ছে। মজার ব্যাপার এটা, দেখো একটা ওয়াটারকে যদি আমি ডিসোসিয়েট করি, তাহলে একটা এইচ একটা OH মাইনাস জেনারেট হয়। তাহলে যখন আমি ইলেকট্রোলাইসিস করছি, এই দুটো OH তো চলে যাচ্ছে, অক্সিজেন গ্যাস দিচ্ছে, দুটো ইলেকট্রনও ছাড়ছে। তাহলে দুটো OH যদি চলে যায়, তাহলে এক্সেস কত হচ্ছে? দেখো তো, এক্সেস দুটো OH থেকে যাচ্ছে। তাহলে এটা বলতে পারি যে একটা কপার ডিপোজিশন হলে ইনডাইরেক্টলি দুটো H প্লাস এক্সেস হয়ে যায়, কারণ এইচে ব্যালেন্সিং 1, চার্জ 1, এখানে কপারের চার্জ 2। এই জন্য আমাদের পিএইচ ডিক্রিজ করে, মানে অ্যাসিডিটি ইনক্রিজ করে যায়, যেটা এখানে পিএইচ ওরা বলেছিল 2তে এসে দাঁড়িয়েছে। এটা কেন হয় বুঝতে পেরেছো? কপারের ডিপোজিশনের সাথে সাথে OH মাইনাস কমে যায়, তো H প্লাসের কনসেন্ট্রেশন ইনক্রিজ করে। খুব ইম্পর্টেন্ট কথা বলছি, কপারের ডিপোজিশনের সাথে সাথে ইনার্ট ইলেকট্রোডে কপারের ডিপোজিশনের সাথে সাথে OH মাইনাস থেকে O2 গ্যাস বাইরে বেরা হয়, তার সাথে সাথে কিছু H প্লাস আয়ন এক্সেস হতে থাকে, অ্যাসিডিটি ইনক্রিজ করে, পিএইচ ডিক্রিজ করে। ক্লিয়ার? এখন কনসেন্ট্রেশন অফ H প্লাস আমি জেনে গেছি। তাহলে দুটো H প্লাসের জন্য একটা কপার, তাহলে 10⁻³ মোল H প্লাসের জন্য কপার কতটা ডিপোজিট হয়েছিল? এখান থেকে বেরিয়ে আসছে কপারের কনসেন্ট্রেশন আমার ছিল 10⁻³ ডিভাইডেড বাই 2। সিম্পল, একদম সিম্পল। তাহলে এতটা কপার সবাই কি হয়েছে? সিইউতে এসে প্রেসিপিটেট হয়েছে, এতগুলো কপার, এত মোল কপার প্রেজেন্ট আছে। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এইবার এই সলিউশনটাকে আমরা কেআই দিয়েছি এক্সেস। এবার কেআই করবে এটা কি? এই কপারের সাথে রিয়াক্ট করবে। কীভাবে রিয়াকশন হয় আমরা একটু ফ্রেশলি দেখে নিই।
তাহলে বাকিটা আমরা বুঝে গেলাম যে কতটা কপার ডিপোজিট হয়েছে। এবার সব কপার নিশ্চয়ই ডিপোজিট হয়নি, তো কিছুটা কপার Cu2+ হয়ে রয়ে গেছে। কতটা রয়ে গেছে আমরা কীভাবে বুঝবো? এই ইকুয়েশন থেকে বুঝবো। এই যে Cu2+ রয়ে গেছে, তাদের সাথে আমি এক্সেস I- রিয়াক্ট করিয়েছি। এই যে Ki দিয়েছো, সেখান থেকে I- আসছে, রিয়াক্ট করছে, করে কি জেনারেট করছে? I- অক্সিডাইজড হয়ে যাচ্ছে, কপার কিন্তু রিডিউসড হয়ে যাচ্ছে। তাহলে I- এখান থেকে কী হবে? অক্সিডাইজড হয়ে যাবে, I2 হয়ে যাবে, আর কপার ওখানে রিডিউসড হয়ে Cu2I2 হয়ে যাবে। +1 স্টেটে চলে যাবে কপার, +2 স্টেট থেকে +1 স্টেটে চলে যাবে। কোন স্টেটে ছিল? +2 স্টেটে ছিল। তাহলে রিডিউসড হলো, I- এখান থেকে অক্সিডাইজড হয়ে গেল। ক্লিয়ার? তো দেখা যাক, Cu2+ থেকে যদি এটা ব্যালেন্স করছি আমরা জাস্ট, তাহলে মনে হয় এখানে আমাদের 2 দিতে হবে, 4টে পজিটিভ, তাহলে 4টে নেগেটিভ দিলে আমাদের ব্যালেন্সড হয়ে গেল। ক্লিয়ার? এই অবস্থায় আছে। তাহলে 1:2 রেশিওতে রিয়্যাক্ট করে আয়োডাইড অ্যান্ড কপার 2+। এবার যে আয়োডিনটা জেনারেট করেছে, সেই আয়োডিনের কাজ কি? এই আয়োডিনটা এক্সেস না, জাস্ট কিছু একটা কনসেন্ট্রেশন দিয়েছে, Na2H2O3, মানে থায়োসালফেটের সাথে রিয়্যাক্ট করে, থায়োসালফেটের সাথে রিয়্যাক্ট করে আয়োডাইডে আবার রিডিউসড হয়ে যায়, আর থায়োসালফেটটা অক্সিডাইজ হয়ে গিয়ে টেট্রাথায়োনেট হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের জন্য এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তো এটা ব্যালেন্সিংয়ের জন্য কি করতে হবে আমাদের? দেখো, এটার ব্যালেন্সিংয়ের জন্য আমরা এখানে S4O6, তাহলে এখানে 2 ইউজ করব, আর এখানে I2 আছে, তাহলে এটার ব্যালেন্সিংয়ের জন্য এখানে 2I দিলেই হয়ে যাচ্ছে। তাহলে কি বুঝতে পারছি? দেখো, 1:2 রেশিওতে এরা রিয়্যাক্ট করে, আবার আয়োডিন 1:2 রেশিওতে রিয়্যাক্ট করে। আবার আয়োডাইড আর আয়োডিন কোন রেশিওতে আছে? কপার অ্যান্ড আয়োডিন কোন রেশিওতে আছে? 2:1 রেশিওতে আছে। তাহলে একসাথে যদি দেখি, দেখো, কপার 2+, তার সাথে আমার আয়োডিন, তার সাথে আমার H2O3 2-, এদের রেশিওটা একবার দেখে নেওয়া। দেখো, কপার যদি আমি 2টি ইউজ করি, তাহলে আয়োডিন একটা আসে। আয়োডিন যদি একটা ইউজ করি, আমার থায়োসালফেট লাগছে 2টো। তাহলে কপার 2টোর জন্য থায়োসালফেট লাগছে 2টো। তাহলে কপার অ্যান্ড থায়োসালফেটের যদি রেশিওটা দেখো, কপার 2+ অ্যান্ড H2O3 2- এর যদি রেশিওটা দেখো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এই রেশিওটা 1:1, কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি কপারের মোল নাম্বারটা যদি বের করে নিতে পারি, তাহলে আমি থায়োসালফেটের মোল নাম্বারটা পেয়ে যাব। যেহেতু মোলারিটি দেওয়া আছে, ভলিউম কতটা দিলে আমার মোল নাম্বার ম্যাচ করে সেটা দেখে নিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে মোল নাম্বার অফ কপার জানা দরকার, Cu2+ জানা দরকার, যে কতটা এক্সেস Cu2+ ছিল। তাহলে আগে কতটা Cu2+ ছিল একটু চেক করে নাও, তাহলে কাজ অনেকটাই কমে যায়। এখানে আমরা ক্যালকুলেশনটা করব, আগে কতটা, একদম ইনিশিয়ালি কতটা Cu2+ ছিল। আমরা মোলারিটির ফর্মুলা জানি, 1000 ইন্টু মোল নাম্বার ডিভাইডেড বাই V। তো আগে কতটা ছিল মোল নাম্বার আমরা ক্যালকুলেট করব কপারের, ইন্টু মোলারিটি 0.05, মোলারিটি ইন্টু ভলিউম ডিভাইডেড বাই 1000। মোলারিটি 0.05 ইন্টু ভলিউম কত? 100 বাই 1000। ক্লিয়ার? তাহলে এটা আসছে 0.005, ইট মিনস 5 × 10⁻³ তাহলে ভালো করে বোঝো, বিফোর রিয়াকশন এটা ছিল 5 × 10⁻³। আর আমরা একটু আগে ক্যালকুলেশন করলাম যে কতটা ডিপোজিট হয়, 10⁻³ ডিভাইডেড বাই 2। তাহলে এক্সেস কতটা কপার ছিল, কপার 2+ কতটা এক্সেস ছিল, সেটা হচ্ছে 10⁻³ যেটা ইনিশিয়ালি এটা, তার থেকে আমার চলে গেছে কত, 0.5 × 10⁻³। তার মানে রয়ে গেছে 4.5 × 10⁻³ এত মোল কপার রয়ে গেছে।
তাহলে এত মোল কপারের জন্য আমরা 1:1 রেশিওতে বলবো যে হ্যাঁ এত মোল থায়োসালফেটই দরকার। এবার তাহলে থায়োসালফেটের যেহেতু মোলারিটি দেওয়া আছে, কত ভলিউম থায়োসালফেট দরকার আমরা বের করে নিতে পারি একই রকম মোলারিটির ফর্মুলা থেকে। তো এটা আমরা চেক করে নিই নতুন স্লাইডে। আমাদের কোশ্চেনটা কি ছিল দেখা যাও। দেখো কাজ অর্ধেক রেডি আছে। তাহলে আমাদের কপারের এখন কনসেন্ট্রেশন 4.5 10⁻³ মোলার বা মোল। এখানে আমাকে যেতে হবে, এত মোল কপার রয়েছে, তাহলে এত মোল থায়োসালফেট লাগবে। তাহলে মোলারিটির ফর্মুলায় যাই, এটাই হচ্ছে আবার থায়োসালফেটের তাহলে concentration. Molarity is equal to 1000 into mole number divided by volume. তাহলে আমাদের ভলিউম ক্যালকুলেট করতে হবে 1000 into mole number পেয়ে গেছি, বসাবো এখানে ডিভাইডেড বাই মোলারিটি। ক্যালকুলেশনটা তোমরা করে নাও। একটুখানি জাস্ট ট্রাই করে দিচ্ছি। 1000 এটা আমাদের আনতে হবে 10⁻³ 10⁻³ বুঝতেই পারছি 4.5 10⁻³ তাহলে এইটা আর এইটা কেটে যায়, ডিভাইডেড বাই মোলারিটি। মোলারিটি কত 0.04। বুঝতেই পারছো কোন অ্যান্সারটা আসবে এখান থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে। এটাকে করা যায় 4 × 10⁻², তাহলে ওপরে আছে 4.5, নিচে 4 × 10⁻², তাহলে ওপরে উঠে গেলে কি হবে 10⁻², 4.5 ডিভাইডেড বাই 4 ইন্টু, এবার বাবা তোমরা করো 10⁻²। এত ভলিউম এত ml দরকার, নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা হবে। 100 থেকে একটু বেশি, তোমরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা মিলিয়ে নাও।